কালো মাইয়া কোনো মতেই আমার বাড়ির বউ হইতে পারবে না। কালো বলে বেলির বিয়ের দিন ঝামেলা হয় তার গায়ের রং নিয়ে। উপরোক্ত বাক্যটি বেলির হবু শ্বশুরের। বেলির গায়ের রং পছন্দ হয়নি ছেলের বাবার। ছেলের বিয়ের সকল দায়িত্ব দিয়েছিলেন ছেলের উপরে। ছেলেই জানিয়েছিল ওর মেয়ে পছন্দ হয়েছে, তাই জামাল ভুইয়া আর মেয়ে দেখতে আসেননি। তাছাড়া ব্যবসায়ের কাজে তিনি অন্য শহরে গিয়েছিলেন, অনুমতি দিয়ে গিয়েছিলেন বিয়ের কাজ আগানোর, কিন্তু এত বড় সর্বনাশ যে হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। জামাল ভুইয়ার এই হম্বিতম্বি বিয়ে বাড়িটাকে নীরব করে দিল। সব হইচই আনন্দ নিমিষেই থেমে গেল। রং হারালো হাসিরা। জামাল ভুইয়ার কণ্ঠ তখন সর্বোচ্চ। কবির আলী এখানে আসুন। বেলির বাবা কবির আলীর কানে এর আগে হম্বিতম্বির কথা পৌঁছে গিয়েছিল, কিন্তু তিনি কথাটা বাড়াতে দেননি। কিন্তু যখন ডাক ভেসে এলো তখন আর দূরে থাকলেন না, দ্রুতই ছুটে এলেন। হ্যাঁ বিআই সাহেব বলুন। আমি চাচ্ছি বিয়ের কাজ এখানে থামিয়ে দিতে। আপনারা আমাদের ঠকাচ্ছেন। কবির আলীর বুকে স্যাত করে উঠল। বেলির মায়া মায়া মুখের দিকে তাকালেন। মেয়েটার মুখটা এটুকুন হয়ে এসেছে। কবির আলী হাত জোর করলেন। এসব কি বলছেন? আমরা কিভাবে ঠকালাম? আপনাদের মেয়ের গায়ের রং এত ময়লাটে। আমার ছেলে যেখানে দবদবে পরশা। আপনার ছেলে তো ছিল আমার মেয়েকে, না দেখিয়ে তো বিয়ে ঠিক হয়নি। জামাল ভুইয়া যুক্তিতে হেরে গেলেও থেমে থাকলেন না। আমার ছেলের কি সেই বুঝ আছে? বুঝলে তো এই কাজ করতো না। তাই বলে বিয়ের আসরে এসে বিয়ে ভাঙবেন নাকি? তর্কাতর্কি তুমুল হলো ধীরে ধীরে। এতক্ষণ যাবৎ মুনিব ঘরে ছিল, বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় ব্যস্ত। চেঁচামেচি শুনতেই বাহিরে এসে নিজের বাবাকে শুধালো, কি করছেন আব্বা? ছেলেকে দেখে জামাল ভুইয়া চেঁচিয়ে বললেন, এই মেয়েরে তুমি দেখা বিয়েতে রাজি হইছ? মুনিব সহজ সরল কণ্ঠে সম্মতি দিল। হ্যাঁ, কেন? এই রকম গায়ের রং আমাদের বাড়ির কাউরে দেখছো তুমি? না, দেখিনি বলেই এই রঙে আমার আকর্ষণ জন্মেছে। ছেলের মুখের বুলিতে তাজ্জব বনে গেলেন জামাল ভুইয়া। অবাক স্বরে শুধালেন, আকর্ষণ? তাও এই রঙে? পাগল হলে নাকি? দেখেন আব্বা, বিয়ে করাইলে ওর সাথেই করান, না হয় চলেন বাড়ি ফিরে যাই। এরপর আর কোনোদিন বিয়ের কথা মুখেও তুলবেন না। মুনিব, তোর আব্বার লগে কেমনে কথা কস? মাথা গেছে তোর? চাচার প্রশ্নে মুনিবের কোনো হেলদোল নেই। সে গা ছাড়াভাবে দাঁড়িয়ে আছে। জামাল ভুইয়া বুঝলেন তার কথার কোনো মূল্য নাই। অতঃপর না পারতে তিনি বিয়েতে সম্মতি দিলেন। হইচই করা বিয়ে বাড়িটায় আবারও হইচই শুরু হলো, তবে আতঙ্ক নিয়ে। মেয়ের বাবা মুনিবের প্রতি চিরকৃতজ্ঞ হলেন। মেয়ের আত্মীয়রা তো এই জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু ছেলের প্রতি অরুচি ধরল জামাল ভুঁইয়ার। পারছেন না বিয়ে বাড়ি থেকে চলে যেতে। নতুন বউ ঘরে তুলতে গিয়ে হোঁচট খেলেন বাড়ির মেয়ে লোকেরা। মুনিব বলেছিল বউ সুন্দর বিষয়, কিন্তু কই সুন্দর? কালো শরীরে লাল রঙের বিয়ের শাড়িটা যেন কৌতুক করছে গায়ের রঙকে। বাড়ি ভর্তি মানুষের ফিসফিস শুরু হয় বউ দেখার পরেই। এত সুন্দর মুনিব পড়াশোনা জানা ছেলেটা কিনা বিয়ে করলো এমন একটা মেয়েকে। ঝুমুরপাড়া গ্রাম অন্যান্য গ্রাম থেকে গরিব ভীষণ, তার উপর মেয়ে না দেখতে সুন্দর, আর না মেয়ের বাপের কোনো টাকা কড়ি দিয়েছে। তাহলে কি দেখি মুনিবের মেয়েকে বিয়ে করলো? আত্মীয় স্বজনের গুজুর গুজুর ফুসুর ফুসুরে ভরে গেল বাড়ি। সব কথাই কানে পৌঁছালো বেলির। বাড়ির বড় বউ সামিলি নতুন বউকে তৈরি করাতে এসে তাজ্জব বনে গেল। বেলির বিয়ের সাজ নিয়ে গায়ে, একটা ক্যাটকেটে হলুদ রঙের শাড়ি জড়ানো শরীরে। সামিলি হতভম্ব কণ্ঠে বলল, আল্লাহ গো আল্লাহ, ছুডু বউ তুমি একলা একলা তৈরি হইয়া গেছো নাকি?
বেলি তখন চোখে কাজল ছিল। একদিনে কাজল লাগাতে লাগাতে উত্তর দিল, তৈরি হইতে কি আবার 14 জন লাগে নাকি? কি যে কথা কন। বেলির জটপট উত্তরে চামেলি আরো দ্বিগুণ অবাক হল। গল উঠল তার তুঙ্গে। তার হইহুল্লা শুনে তার শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুফু শাশুড়ি, ননদ ননাস হতে সব মেয়ে লোক উপস্থিত হলেন। ঘরে প্রবেশ করেই বিলির শাশুড়ি প্রথমে প্রশ্ন ছুড়লেন, কি হয়েছে বড় বউ? আক্কেল জ্ঞান কি খাইছ? এমনি মানুষ কত কি কইতেছে, অহন আবার তুমিও ডুল ফিটাইতেছ যে? শাশুড়ির কথায় দুঃখে দুঃখে স্বরে সব বলল চামেলি। বেলি কিভাবে উত্তর দিয়েছে তা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলল। বেলির আচরণের কথা শুনতে ঘরবর্তী সকলে হেসে দিল। ফুফু শাশুড়ি তো মুখ জামটে বেলির শাশুড়ির উদ্দেশ্য বললেন, বাপরে জামাইল্লার বউ, তোর পোলার বউ দেখি দারোগা, তুই মানুষের এত শাসন করস, আর তোর ঘরেই কিনা আসছে দজ্জাল। নিজের ননাসের এমন টিটকারিতে লজ্জায় যেন মাথা কাটা গেল মুক্তা ভূঁইয়ার। তিনি তার পুত্রবধূর দিকে অগ্নিদৃষ্টি ফিরলেন, হুঙ্কার ছেড়ে বললেন, বাড়িতে আইসো, একটা দিনও তো কাটাইলা না, তার আগে এমন কথা কও কোন সাহসে? বেলির ভিতর তেমন ভাবাবেগ দেখা গেল না। শাড়ির আঁচল কোমরে গুছতে গুছতে বলল, কি আজব কাহিনী, এই সামান্য কথা কইতে সাহস লাগে নাকি? আপনারা এমন ভাব করতেছেন যেন কোনোদিন কারো কথা কইতে শুনেন নাই। না শুনে থাকলে এখন শুনবেন, কোনো সমস্যা নেই। এখন সাইডটা খানা দেন তো, সারাদিন কিছু খাই নেই। নতুন বউয়ের এমন অকপটে কথা বলার ভঙ্গি, খাবার খাওয়ার ধরন দেখে ঘরবর্তী মানুষ এবার চরম বিস্ময়ে হা হয়ে গেল। মুক্তা ভূঁইয়া হলেন বুদ্ধিমতী নারী। তিনি বুঝলেন বিলির মনে কে কি ভাবল। এর ভয় নেই, তাই তাকে খোঁচা দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাই তিনি প্রসঙ্গ ঘুরিয়ে বললেন, খিদা লাগছে ভালো কথা, সারাদিন না খাইলে তো খিদা লাগবই। তুমি বড় বউরে দিয়ে তোমার খাওন ফাড়ামো। তুমি তো নতুন বউ, তাই ঘর ছাইড়া বাইর হইও না। রণচণ্ডী মুক্তা ভূঁইয়ার এমন নরম আচরণে খেপে উঠল বড় বউ। আম্মা, আপনি ছোট বউরে কিছু কর না যে, হেরনি এমন আচরণ সাজে। বড় বউয়ের বুদ্ধির করুণ দশার কথা জানেন মুক্তা ভূঁইয়া, তাই চোখ রাঙিয়ে বিরক্ত প্রকাশ করে বললেন, হ্যাঁ হইল ছোট বউ, বয়সেও ছোট, হের বুদ্ধি থাকলে কি আর এমন কথা কইতো? যাও খাওন নিয়ে আসো। বড় বউ চামেলি শাশুড়ির উপর অসন্তুষ্ট হলো, চলে গেল তাই গটগট করে। মুক্তা ভূঁইয়া দমকে বাকিরা এক এক করে বিদায় নিল। পুরো ঘর জুড়ে রইলেন কেবল তিনি এবং নতুন বউ। তুমি এমন আচরণ কেমনে করলা কও তো? তুমি কি জানো না এমনিই তোমার লইয়া পুরা বাড়ির মানুষ হাসাহাসি করতেছে? বেলির ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল। শাশুড়ির কথায় তার হাত থেমে গেল। ভ্রু কুঞ্চিত করে বলল, তো হাসলা আমি কি করবো? সবার মুখ দূরে রাখবো? তাজ্জব মুক্তা ভূঁইয়া বিস্মিত স্বরে বললেন, তুমি কি বুঝতেছ না তোমার শরীরের রং লইয়া সবাই তামাশা করতেছে? তার উপর তোমার এমন জঘন্য আচরণ যদি মানুষ শুনতে পারে তাইলে কি হইব বুঝতে পারো? শাশুড়ি চেয়েও দ্বিগুণ বিস্ময় নিয়ে বেলি শুধাল, আমার গায়ের রং নিয়ে হাসার কি আছে? আমার রং হলুদ, সবুজ নাকি নীল যে দেখলে হাসি পাইব? ভাব এমন করেন যেন কোনোদিন কালো মানুষ দেখেন নাই চোখে। জানতো এইখান থেকে এখন একটু শাস্তি দেন। বিয়ের প্রথম দিনেই এমন ঝগড়াঝাটি ভালো লাগে না, আর কয়েকটা দিন পর থেকে কোন মনে জান। এখন বেলির গলার স্বর যথেষ্ট উঁচুতে ছিল বিদায় মোটামুটি যারা কান খাড়া করে রেখেছিল তারা সকলেই সবকিছু শুনেছে। মুক্তা ভূঁইয়া নিজের রাগ সংবরণ করতে দ্রুত পায়ে নতুন বউয়ের ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এ মেয়ের মান ইজ্জত নাই, সেটা তো তার আচরণেই পরিষ্কার। শুধু শুধু এই মেয়ের সাথে লেগে নিজেরও মান সম্মান নষ্ট করার ইচ্ছা হলো না ওনার। শাশুড়ি বেরিয়ে যেতে বেলি গলা ছেড়ে ঘাম ধরল, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিবাইয়া, আমি অন্ধকারে বন্ধ হয়ে যাব মরিয়া। যেতে যেতে মুক্তা ভূঁইয়া অবাক হলেন, বাড়ি ভর্তি মেহমান, অথচ নতুন বউকে নিয়ে এসব গান গাচ্ছে।
সি, তার ছেলেটার কি চোখের সমস্যা ছিল? না হলে এমন মেয়েরে কিভাবে বউ করে? মুনিব বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল বাড়ির পেছনে। সুবিশাল জায়গাটুকু আড্ডা দেওয়ার জন্য বেশি উপযুক্ত। একটা কাঠের বেঞ্চি, সাথে কাঠের টেবিল, চারপাশে সুবাসিত ফুল গাছ। এ যেন স্বর্গের নন্দকাননের একাংশ। বাড়ির কাজের মেয়ে মিনু চা মুড়ি মাখা দিতে এলো। মুনিবরা তখন গভীর আড্ডায় নিমজ্জিত। নতুন বিয়ের কত কথা নিয়ে হাসি ঠাট্টাই করছে তারা। মিনু সেই জমে ওঠা আড্ডায় বড় বিরক্তের কারণ হয়ে ডাকলো মুনিবকে। ভাইয়া, আম্মা ডাকে আপনারে। মুনিব হাসতে হাসতে ব্রু কুঁচকে মিনার দিকে তাকিয়ে বলল, কেন ডাকে? কিছু লাগবে? আপনি গেলেই তো কইব, আহেন একটু। মুনিব আড্ডা রেখেই মিনার পেছন পেছন এলো। ঘরের ভেতর ঢুকতে মুক্তা বইয়া ছেলেকে জেকে ধরলেন। কেমন বই আনলি এটা মুনিব? মুখে মুখে এখনই তো সোফা করে। মায়ের কথার অর্থ মুনিবের কাছে অস্বচ্ছ, তাই কিছুটা চোখ মুখ কুঁচকে বলল, বিলি, কি করেছে ও? মুক্তা ভুইয়া এবার আরো খানিকটা বিরক্ত সহকারে বললেন, কি করে নাই সেটা ক। মুনিব যদিও জানে না বিলি কি করেছে, তবুও মায়ের আচরণ দেখে কিছুটা আঁচ করতে পারছেন। মা রাগে, তবে সহজে এতটা রেগে যাওয়ার পাত্রী না। যেহেতু বিচার দিচ্ছেন, তবে কিছু একটা তো হয়েছেই। তাই সে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে? না বললে বুঝবো কিভাবে, বলো। মুক্তা ভুঁইয়া এবার ছেলেকে সবটুকু ঘটনা খুলে বললেন, এক এক করে। নতুন বউয়ের রং তামাশায় তিনি কতটুকু অবাক হয়েছেন সেটাও বললেন। আত্মীয় স্বজনরা কতটুকু হাসি তামাশা করেছে তা বলতেও বাদ রাখেননি। সবটা শোনার পর কপালের মাঝে গাঢ় ভাঁজ পড়তে দেখা গেল মুনিবের। সে যতটুকু জেনেছিল বেলি কিছুটা চঞ্চল, কিন্তু এমন উড়নচণ্ডী তো না। কিছু সময় নীরবে সাত পাঁচ ভেবে অবশেষে বলল, আমি দেখছি। ছেলেকে কাছে পেয়ে মুক্তা ভুঁইয়া আরো খানিক আশকারা পেলেন যেন। মুখ চোখ কুঁচকে বললেন, তোর আব্বা নাকি বিয়েটা করতে না করছিল? সেটা শুনলে আজ এমন দিন কি দেখতে হইতো? মুনিব মায়ের কথাটাকে প্রশ্রয় দিল না, বরং বড়ই বিরক্তি নিয়ে বলল, আব্বার এসব কাজকে প্রশ্রয় দিও না তো আম্মা। একটা মেয়েরে ওভাবে মহা দুমদাম করে অপমান করার অধিকার কারণেই। অমন বড়া মজলিসে মেয়েটাকে শুনতে হয়েছে তার গায়ের রং কালো বলে তার বিয়েটা হবে না। বুঝতে পারছো মেয়েটার মনের অবস্থা তখন কি হয়েছিল? অপমানে ও কতটুকু নিজেকে অসহায় ভেবেছিল। প্রকৃতপক্ষে ওর এমন ব্যবহারের জন্য আমাদের পরিবারই দায়ী। কেউ হুট করে খারাপ হয়ে যায় না, আমরা এমন পরিস্থিতি তৈরি করি যে সে খারাপ হতে বাধ্য হয়। ছেলের এত সুন্দর কথাটা মুক্তা ভুঁইয়ার কাছে বাড়াবাড়ি রকমের বউ পাগলামি মনে হলো, যার ফলস্বরূপ তিনি অবাক নয়নে তাকিয়ে কিছুটা মুখ ঝামটি মেরেই বললেন, বিয়ে হইতে না হইতে এমন বউ পাগল হইয়া গেছ? ছি। মুনিবার কিছু বলল না। যেখানে তার এত বড় যুক্তি কেবল বউ পাগল নাকি স্বীকৃতি পেয়েছে, সেখানে কিছু বলা মানেই অলুবনে মুক্তা ছিটানোর মতন। বেলি নিজের রুমে বসে ভাত খাচ্ছে। চারদিকে তখন মাত্র সন্ধ্যা পেরুনো আবহাওয়া। মৃদু বাতাসে ভরে আছে সবটুকু ঘর। মুনিব ঘরে ঢুকতেই দেখলো নতুন ভাঁজভাঙা লাল রঙের সুতির শাড়ি পরে বেলি ভাত খাচ্ছে। বিয়ের শাশুড়ির নেই। চোখ ভর্তি কাজল দেখা যাচ্ছে, বড়ই উজ্জ্বল। ঠোঁটে বোধহয় লিপস্টিক দিয়েছিল মেয়েটা, যা ভাতের সাথে অর্ধেক গিলে নিয়েছে, আর অর্ধেক ছড়িয়ে ছিটিয়ে লেগে রয়েছে চারপাশে। আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে মেয়েটির চেয়ে সুন্দর সরল মানুষ দুনিয়াতে নেই। নীরবতার উপমা যেন সে, অথচ কিছুক্ষণ আগেই নাকি মেয়েটা কত রকমের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ফেলেছে। বেলির ধ্যান তখনও খাবারের দিকে। ঘরে কেউ এসেছে যে সেদিকে তার খেয়াল নেই, মনের সুখে খেয়ে যাচ্ছে। মুনিব কিছুটা এগিয়ে এসে ডাকলো, আমার উড়ুচণ্ডী কি করে? বিলির মুখ ভর্তি ভাত মুখেই রয়ে গেল। চমকে তাকালো গমগমে স্বরে কথা বলা মানুষটার দিকে।
গোল গোল করে তাকানোর ভঙ্গিমা, মুখ ভর্তি বাতে বেলিকে মনে হচ্ছে ছোট্ট খুকি, যাকে মা আদর যত্ন করে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। আহ্লাদের খাবারে ভরে আছে মুখ। এবার বেলি মুখের ভাত চিবোতে চিবোতে অস্ফুট স্বরে বলল, খাইতেছি। বেলির জড়তাবিহীন উত্তরে হাসল মুনিব, আমারে রেখেই খেয়ে ফেলছ? ভারী অন্যায় করেছ তাও। বেলি লাজুক হাসল, সত্যিই তো, স্বামীকে রেখে এমন গফাগফ করে খাওয়াটা তো অন্যায় বটে। মাথাটা খানিক নিচু করে বলল, মনে আসিল না, খিদে লাগছিল অনেক। কি অকপটে স্বীকারোক্তি, কোনো দ্বন্দ্ব নেই, দম্ভ নেই, অহংকার নেই, অথচ এই মাত্রই মা এই মেয়েটার নামে কত কিছুই বলে গেলেন। ইশারা ইঙ্গিতে ভাবিয়ে বললেন কত কি। মুনিবকে চুপ থাকতে দেখে বেলির অপরাধ বোধ বাড়ল। কি জানি মানুষটা রাগ করলো কিনা ভেবেই বুকের ভেতর চলল দেদার বুঝাপড়া। ক্ষীণ কণ্ঠে বলল, আপনি কি রাগ করলেন? বেলির প্রশ্নে হেসে দিল মুনিব। এগিয়ে এসে খাটে বসল, ঠিক বেলির পাশাপাশি। ডান হাতে বেলির গালে আলতো হাত বুলিয়ে বলল, না, রাগ করিনি। এই আহ্লাদে বেলির আড়ষ্টতা বাড়ল। ক্ষীণ কণ্ঠে বলল, খাইবেন আপনি? আমি কি খাবার নিয়ে আসমো? বেলির নিকটে আসতে মুনিবের দুষ্টুমি মাথা ছাড়া দিয়ে উঠল। সে ঠোঁটে ঠোঁট চেপে বলল, না, খাবার আনতে হবে না, তোমার প্লেট থেকে খাইয়ে দাও। মুনিবের এহেন কথায় বেলি চমকে গেল, আতকে উঠে বলল, এটা তো এটো, আপনি খাইবেন কি কইরা? এটো আবার কি? স্বামী স্ত্রীর মাঝে এটো বলতে কিছু হয় না। তুমি কি দিবে খাইয়ে? না হলে চলে যাচ্ছি। মুনিবের চলে যাওয়ার কথা শুনে বেলির ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, না না, যাইবেন না, দিতেছি। কথা শেষ করে এক লোকমা ভাত ধরল মুনিবের মুখের সামনে। মুনিব ভাত মুখে নিল, সাথে আলতো কামড় লাগালো বেলির আঙ্গুলে। লজ্জায় বেলি আরো মিইয়ে গেল। মাথা এতটাই নামালো যে থুতনির সাথে লেগে গেল বুক। মুনিব হো হো করে হাসতে হাসতে বলল, কি হলো? মাথা নামাচ্ছ কেন? আমার দিকে তাকাও। বেলি তাকালো না, বরং মাথা নামিয়ে বিড়বিড় করে জবাব দিল, না, তাকামো না, আমার শরম লাগে। নির্দ্বিধায় লজ্জা পাওয়ার এমন স্বীকারোক্তিতে মুনিব ঘর কাঁপিয়ে হেসে উঠল। এমন একটা অসম্ভব মিষ্টি মেয়েকে বিয়ে করেছে ভেবে তার ভেতর ভেতর আনন্দ হলো। বিয়ের রাত ফেরুতে রান্নাঘরে বেলির তলব পড়ল। বুইয়া বাড়ির প্রচলিত নিয়ম সেরে আজ রান্না করবে নতুন বউ। বেলি ভোরে উঠে গোসল সেরেছে, সুন্দর সুতির একটা শাড়ি পরেছে, গোমটাও দিয়েছে ফুটু হাতে। মুনিব গিয়েছে বাজারে, যেহেতু আজও অতিথি বাড়িতে বিদ্যমান, সেহেতু মাছ মাংসের তো দরকার, সেজন্যই বাবার সাথে বাজারে যাওয়া তার। বেলির সবে কাজল চোখ ভরে দিয়ে বসেছে খাটে, তখনই তার যা সামিল উপস্থিত হয় ঘরে। ঢুকতে ঢুকতে বলল, তৈরি হইছ? আম্মা ডাকে ফাঁকের ঘরে, আহ। বেলি পা দুলাচ্ছিল, বড় বউয়ের দিকে তাকিয়ে চিকন ঠোঁট জোড়া প্রসারিত করে বলল, পাকের ঘরে কেন? আজকা কি রাত্রে হইব আমারে? হ, বিয়ের পরের দিন এই বাড়িতে রাঁধতে হয়। আপনি রাঁধছিলেন? বেলির আচমকা এই প্রশ্নে সামিলি তৎক্ষণাৎ জবাব দিল, না। কিছুক্ষণ ভেবেচিন্তে বলল, না, আমি তো রান্না পারতাম না তখন। বেলি জবাবে কেবল বলল, ও। সামিলি কতক্ষণ চুপ করে বিলের দিকে তাকিয়ে রইল। বেগুনি রঙের শাড়িতে কালো মেয়েটিকে বিলিকে তার কাছে মনে হলো কালা বেগুন। রূপে ছিটে ফোটা সে সারা শরীরে কোনো কোনাতে। সামিলির এমন অদ্ভুত তাকানোতে বেলি বিব্রত ভাব করল, কপাল কুঁচকে বলল, কি দেখেন এমনে? বেলির কথায় সামিলির ধ্যানচ্যুত হলো। নাকটাকে 5 হাত উঁচুতে তুলে ফেলল সে, যেন কোনো পচা সবজি দেখে ফেলেছে। মুখ চোখে মারাত্মক রকমের বিরক্তি এনে বলল, দেখার মতন কিছু আছে নাকি তোমার ভেতরে?
হয়তো এমন একটা প্রশ্নের পর যে কোনো অসুন্দর মানুষ মুখ কালো করে ফেলত, অস্বস্তিতে এটুকুন হয়ে যেত। অথচ বিল্লির মাঝে তার এক ভাগও দেখা গেল না, বরং সে দ্বিগুণ সম্মতি প্রদান করে বলল, আমিও তো তাই কই। যেখানে দেহার মতন কিছু নেই সেখানে এমন কাঙ্গালিনীর মতন তাকায় আছেন কেন? বেলির কথায় তেলে বেগুনে জ্বলে উঠল সামেলি, স্যাঁত স্যাঁত করে উঠল তার মেজাজ। তোমার তো ভারী সুফা, কাল থেকে দেখতেছি কারণে অকারণে আমার কথা শুনিতে ভুল করো না। তোমার কোন ফাঁকা দানে আমি মই দিছি কও তো? বেলি সামিলির এমন রাগকে মোটেও তোয়াক্কা না করে হেলতে দুলতে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মাথার ঘোমটাটা আরেকটু আটসাট করতে করতে বলল, এই বাড়িতে যখন প্রথম পাড়া দিলাম তখন শুনি কে যেন আমার শুনাইয়া শুনাইয়া কইতেছিল মুনিবের সবসময় একটা টান আছিল আমার প্রতি। ভাবছিলাম আমার রূপ দেখা দেওয়ার মনে হয় সামলাইতে পারে না নিজেরে, বউ আনলে মনে হয় আসমানের চাঁদের চাইও সুন্দর বউ আনবো, কিন্তু শেষমেশ কিনা তাল গাছের পেতনি আনলো। এমন একটা কথা শুনে আমি যখন মানুষটারে দেহনের লাইগা তাকাই তখন আপনার মুখটাই দেখছি, লগে লগে একদল আছে ফেলাইছি পিছনে ঘুরিয়া। দেওরে যে প্রেমিকের মতন ভাবে তারে কি বেডি করা যায়? দেওরের বউরে যে সতীনের মতন কথা শোনায়, তার লাইগে এর চাইয়ে বেশি ভালো আচরণ আমার আহে না। জামাই থাকতেও জামাইয়ের বাইরের লাইগা মন কান্দে। যে বেডি তারে কি কয় গ্রামের মানুষ জানেন তো? সরাসরি এমন অপমান সামিলি আশা করেনি বোধ হয়। কখনো কারো থেকে এমন আচরণ পেলে তারপরই না আশা করবে। দেখতে সে যেমন সুন্দরী, তার বাবার টাকাও আছে তেমন ওরেন। শ্বশুর বাড়ি হোক কিংবা বাপের বাড়ি, কোথাও তাকে তেমন কথা শুনতে হয়নি। মাঝে মাঝে শাশুড়ি চোখ রাঙানো দেয়, এতটুকুতেই তার শাসন সীমাবদ্ধ, কিন্তু তাই বলে এমন বাজে ইঙ্গিত তার অপমান করবে নতুন বউ। সামিলি আর শব্দটুকু করার আগেই বেলি ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার ভেতরে কোনো অনুশোচনা নেই, আফসোস নেই। যে যেমন তাকে তেমন বলে কিসের আফসোস করবে সে? আফসোস করে বোকারা, কিন্তু সে বোকা নয়। রান্নাঘরে দাঁড়িয়েছিলেন মুক্তা ভূঁইয়া। ছোট বউয়ের আসার অপেক্ষাতেই যে ছিলেন তা বলার অপেক্ষা রাখে না, তার দাঁড়ানোর অঙ্গভঙ্গি বলে দিচ্ছে সেটা। বেলি হেলে দুলে রান্নাঘরে ঢুকতে মুক্তা ভূঁইয়া স্বস্তির শ্বাস ফেললেন যেন। ছেলের বউ যেমন সোফা নাড়ে, তিনি তো ভেবেছিলেন হয়তো বেলি আসবেই না রান্না করতে, হয়তো এই রান্না নিয়ে আরেকটা কাহিনী করতে হতো বাড়িতে। কিন্তু তাকে অবাক করে দিয়ে বেলি আসলো, তাও খুব সুন্দরভাবে ঘুমটা এঁটে। বেলিকে দেখে মুক্তা ভূঁইয়া মুখ গম্ভীর করে বললেন, কখন পাঠাইছি বড় বউরে ডাকতে, তুমি আইলে এখন? কি করছিলে এতক্ষণ লাগাইয়া? বেলি রান্নাঘরের পিঁড়িতে বসতে বসতে বলল, আপার সাথে একটু কথা কইতেছিলাম। আপা কইতেছিল আজ নাকি আমারে সব রাঁধতে হইব। বিয়ের পরের দিন আমরা বউ হাতের রান্না খাই, এটা নিয়ম। কি রাঁধতে হইব কন? মুক্তা ভূঁইয়া জবাব দেওয়ার আগে বাহিরে দাঁড়ানো বেলির ফুফু শাশুড়ি বললেন, এখন ফ্রিজে চিংড়ি আছে, ওডি নামাইয়া রান্ধন শুরু করো। এরপর বাজার থেকে গুঁড়া মাছ, বড় মাছ, মুরগি আনব। গুঁড়া মাছ বাচ্চা কাটটা টমেটো ধনিয়া পাতা দিয়ে শুকনা কইরা আমার পছন্দ মতো। বড় মাছের এক পদ বাইজ, আরেক পদ ঝোল কইরো, তোমার ফুফা আবার ঝোল ছাড়া খায় না। আর মুরগিটা রাইন্দ, আর শেষে পোলাও আর ভাত রাইন্দ। মুনিবার তোমার শ্বশুর আবার বেশি পোলাও খাইতে পারে না। বেলি কতক্ষণ ফুফু শাশুড়ির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে মুখ বেংসি দিয়ে বলল, এতটি রান্দা আইজে রানতে হইব? জন্মের খানা খাইব নাকি সকলে? বেলির মুখের লাগাম নেই, আর এখনের লাগামহীন কথাটাও বাহিরে থাকা ফুফু শাশুড়ি শুনে ফেললেন স্পষ্টই। হইল্লা করতে করতে ধরলেন রান্নাঘরে। বেলিকে মুখ জামটি দিয়ে বললেন, ছি ছি ছি, এসব কেমন ধরনের কথা কয় এই বউ? বিয়া বাড়িতে একটু ভালো মন্দ রানবো, সেটাই তো স্বাভাবিক। তোমরা আবার এটি বুঝবা কেমনে? আসিলা তো ফকিন্নির ঘরে।
বেলিও ফুফু শাশুড়ি অঙ্গভঙ্গি নকল করে শরীর নাচানোর মতন করে নাটকীয় ভঙ্গিতে বলল, ঠিকই কইছেন, আপনাকে মতন রাক্ষসী খানা খাইলে আমার শ্বশুরবাড়িও ফকিন্নি হইতে বেশি দিন লাগবে না। কতজন নমেরডা এক লগে খাইতেছেন হুনি, ভাইয়ের টাকা দেখিয়া মজাই লাগে তাই না খাইতে। অবস্থা বেগতিক দেখে মুক্তা ভূঁইয়া ছোট বউকে ধমক লাগিয়ে দিলেন। বেলি না জানলেও তিনি জানেন তার ননদ ননসেরা কেমন ধরনের, তাই নতুন বউকে আর কথা বাড়ানোর সুযোগ দিলেন না। তিনি ননদকে বুঝিয়ে শুনিয়ে বাহির করে দিলেন রান্নাঘর থেকে। বেলি মুখ ভেঙিয়ে ফ্রিজ খুলল, চিংড়ি মাছ বের করলো। তার শাশুড়ি তাকে সব দেখিয়ে দিল। সব দেখিয়ে শুনিয়ে মুক্তা ভূঁইয়া বাহিরে যেতে নিলে পিছু ডাকলো বেলি, আম্মা শুনেন। মুক্তা ভূঁইয়া পা থামালেন। বেলির মুখের আম্মা ডাকটা তার অন্তরের গভীরে গিয়ে একটা স্নেহের টান তৈরি করলো যেন। তিনি প্রশ্নাত্মক দৃষ্টিতে বেলির দিকে তাকিয়ে বললেন, কও, আপনারা কি নতুন বউরে খাইতে দিতে চান না নতুন বউ না কওয়া পর্যন্ত? মুক্তা ভূঁইয়া বুঝলেন না বেলির কথা, কপাল কুঁচকে বললেন, কি? বেলি মাছগুলো পানিতে ভিজিয়ে রাখতে রাখতে বলল, কাইল আসার পর আপনারা আমারে কোনো খাওন দেন নাই, পরে আমি সন্ধ্যার দিকে আর টিকতে না পেরে লাজ ভাঙ্গা খাওন চাইলাম, রাইতেও কেউ আর খাইতে ডাকলেন না। হেই কাল সন্ধ্যায় খাইছি, আর আজ বেলা বাজে 9টা। আমি তো মানুষ আম্মা, আমারও তো খিদা লাগে, হেডা আপনারা বুঝেন না নাকি? কালা আর গরিব দেখা ভাবেন আল্লাহ আমাগরে খিদা তৃষ্ণা দেন নাই। আমার একটু খাওন দিতে এত গায়ে লাগে আপনাগো আম্মা, অথচ কত পদ রাঁধতে দিলেন নিজেগো লাইগা। গরিবগো কি খাইতে মন চায় না নাকি কালাগো ফ্যাট নাই? এতগুলো কথা বেলি এক মনে নিচের দিকে তাকিয়ে কাজ করতে করতেই বলল, একটাবারও হিংস্রতা দেখায়নি, রাগ দেখিয়েও বলেনি। মুক্তা ভূঁইয়া চুপ করেই রইলেন। এই কথার পরিবর্তে কি বলবেন তা খুঁজে পেলেন না যেন। বেলি ততক্ষণে সবজি কাটতে শুরু করেছে। সবজি কাটতে কাটতে বলল, নতুন বউ কিছু কইলে কইবেন বেলাজা, অথচ এমন এমন কাজ কিংবা কথাই আপনারা বলছেন যে নতুন বউডার লাজ ভাঙতে হইছে বাধ্যই হইয়া, কিন্তু আপনাকে দোষ কেউ দেখব না, দেখব নতুন বউয়ের দোষ। কেন সে এমন করলো? নতুন বউ হইয়া কেন এত সোফা করলো? একটাবার ভাবেন না সোফা করার লাগে আপনারা কতখানি বাধ্য করছেন? বেলির একের পর এক অভিযোগ মাখা বাক্যে মুক্তা ভূঁইয়া চুপ করেই থাকলেন। এরপর স্তব্ধ পায়ে নিঃশব্দে প্লেটে রুটি মাংস সাজিয়ে পানির গ্লাস সমেত বেলির সামনে রেখেই অতি ব্যস্ততা দেখিয়ে বেরিয়ে গেলেন, যেন কি রাজকার্য তিনি রেখে এসেছেন, অথবা নিজেরও প্রথম বউ হওয়া জীবনের কথা মনে পড়ে গিয়েছেন। কেউ বা বলতে পারে কে কখন কার ভেতরে নিজের গল্প খুঁজে পায়। আজকের শাশুড়ি একসময় এতটা অবহেলার বউ ছিলেন নিশ্চয়। যুগ বদলেছে, অবস্থান বদলেছে, তাই হয়তো তিনি যা পাননি তা আরেকজনকে দিতে এত কৃপণতা। বেলি রান্নায় বেশ পটু বের হলো। এক হাতে সামলে নিচ্ছে বিরাট রান্নাবান্না। কাজের খালা টুকটাক আগপাস করে দিতে এলেও বেলির সাহায্য লাগবে না বলে তাকে বিশ্রাম করতে পাঠিয়েছে। এতে কাজের খালা এত বেশি খুশি হলেন যে পুরো বাড়িতে ঘুরে ঘুরে নতুন বউয়ের গুণগান শুরু করে দিলেন। মুনিব বাজার করার সামগ্রী ভ্যানে করে পাঠিয়ে নিজে গিয়েছিল আরেকটা কাজে। ফিরতে ফিরতে বাজলো দুপুর 1টা। বাড়ির মোটামুটি সকলে তখন বাহিরের জায়গায় বসে হাসি ঠাট্টায় ব্যস্ত। মুনিব সেই ফাঁকে বাড়ির ভেতরে চলে গেল। ভেতরে ঢুকতে রান্নাঘরের খুটখাট শব্দ শুনে উঁকি মারতে ঘরমাত্র বিলিকে দেখল। ঘামে ভিজে একাকার মেয়েটা শুইল, এক মনে কাজই করে যাচ্ছে। মুনিব কোনো রকমের বিরক্ত না করে নিজের ঘরে চলে গেল। বেলির রান্না প্রায় ঘনিয়ে এসেছে, পোলাও রান্না বাকি আছে কেবল। তার মধ্যে সে পিঠে অনুভব করল শীতল বাতাস। কিছুটা চমকেই গেল। এমন ব্যবসা গরমে বাতাসটা এতই আচমকা ছিল যে সে থমকে গিয়েছিল। তৎক্ষণাৎ পেছনে তাকাতে দেখল রান্নাঘরের দরজায় একটা ছোট টেবিল ফ্যান রাখা।
যা চলছে ঝড়ের গতিতে। ব্যবসা গরমটা নিমিষে হাওয়ায় উড়ে গেল যেন। বেলি বুঝে উঠতে পারল না এই বাড়িতে তার এমন কোন শুভাকাঙ্ক্ষী আছে যে এতটা উপকার করলো। বেলিকে অবাক করে দিয়ে হাসতে হাসতে রান্নাঘরের দরজায় দাঁড়ালো মুনিব। চোখে মুখে উপসে পড়ছে স্নিগ্ধতা। ব্রু নাচিয়ে বলল, কি আমার মল্লিকা, রান্না করছো বুঝি? মুনিবের সম্বোধনে বেলির অবাক ভাব লজ্জায় পরিণত হলো। মৃদুস্বরে বলল, হ রান্দি। কি রাঁধো? মেলা কিছু। আপনি যে রাক্ষসীর গোষ্ঠী, মেলা না রাঁধলে নাকি মুখে দিতে পারে না। মুনিব হো হো করে হেসে দিল বিলির কথার ভঙ্গিতে। এগিয়ে এসে বিলির মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, তাই বুঝি? আমার গোষ্ঠী একটু একটু কষ্ট দিয়েছে উড়নচণ্ডীকে, তাই না? সেজন্যই কি এত রাগ? বেলি মাথা নিচু খানিক উঁচুতে তুলে মুনিবের দিকে চোখ ছলছল জল নিয়ে বলল, একটু একটু? মুনিব আরেকটু এগিয়ে এসে বিলির গালে ছোট ছোট স্নেহের আলতো চট দিয়ে বলল, না তো, বেশি বেশি। তার জন্যই তো আমি একটু বেশি ভালোবাসা দিয়ে দিচ্ছি। পর মানুষের দুঃখ নাকি আপন মানুষের ভালোবাসা ভুলিয়ে দিতে পারে। তবে কি আমার ভালোবাসা এতটাই কম পড়েছে যে আমার মল্লিকা দুঃখই গুচ্ছে না? মুনিবের শক্ত কথা বুঝলো না বেলি। অবুঝ চোখে তাকিয়ে রইল। আবার হয়তো বুঝলো, কিন্তু কিছু বলল না। কিছু জিনিস না বুঝতে পারাই ভালো। বেশি বুঝে ফেললে সমস্যা আছে, তখন স্বার্থপর হওয়া যায় না। নিজের জন্য নিজেকে একমাত্র মানুষ ভাবা যায় না, তখন অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে আমরা ভাবি আমাদের তো অমুক আছে, সেই আমাদের বাঁচাবে। কিন্তু দিন শেষে তো অমুকরা সবসময় থেকে যায় না। বুইয়া বাড়ির খাবার টেবিল বিশাল বড়। আত্মীয় স্বজন বেশি বিদায় প্রথম থেকে সবকিছু একটু বিশাল বিশাল করে তৈরি করা হয়েছে। এখন বিয়ের অনুষ্ঠান বিদে মানুষ তাদের বাড়িতে বেশি আসলে তেমনটা নয়। বাড়িতে অনুষ্ঠান না থাকলেও মানুষে ভরে থাকে। বিলির ফুফু শাশুড়ি তো বেশিরভাগ সময় এই বাড়িতেই থাকেন, নামমাত্র নিজের বাড়ি যান। বড় জায়ের বাপ মাও উসিলা পেলেই এ বাড়িতে হানা দেয়। এরপর ফুফু শাশুড়ি ঘরের ননদ ননাস, চাচাতো দেবর, যাওয়া ননদরা সকলেই অপেক্ষায় থাকে অজুহাত খুঁজে এ বাড়িতে পাত ফেরে বসে খাওয়ার। বিশাল খাবার টেবিলের খাবার দেওয়ার দায়িত্ব প্রথা অনুসারে নতুন বউয়ের ঘাড়েই পড়ল। এতে নাকি নতুন বউয়ের আত্মা কতটুকু তা বোঝা যাবে। নতুন বউ মানুষকে খাওয়াতে পারে মন উজাড় করে নাকি কৃপণতা করে, তাই বোঝা যায় এই নিয়মের মাধ্যমে। সকলেই খেতে বসেছে। জামাল ভুঁইয়া মুখ চোখ অন্ধকার করে রেখেছেন বরাবরের মতন। নিজের একা অত্যন্ত অপছন্দের মেয়েটির হাতের রান্না খেতেও তার রুচিতে কুলোচ্ছে না। তবুও নিয়ম যা, তা তো করতেই হবে। বাড়ি ভর্তি মানুষের সামনে তো আর তামাশা করা যায় না। সকলে খাবার খেতে বসলেও খাবার টেবিলে মুনিবকে পাওয়া গেল না। সে বসে রইল কিছুটা দূরে একটা মোড়ায়। তার নাকি পেট ব্যথা করছে, তাই এখন খেতে পারবে না। সকলে জোড়াজুড়ি করলেও সে উঠে এলো না, বরং ঠায় বসে রইল সেখানেই। সকলে বিশ্রাম করতে বলল, অথচ বিশ্রাম করতেও গেল না সে। অবাধ্য ছেলের উপর জামাল ভুঁইয়া আরেকটু রাগলেন। বিয়ে তো করেননি, যেন হাতির 5 পা দেখে ফেলেছে ছেলেটা। কারো কোনো কথাকে তোয়াক্কাই করছে না যেন। নতুন বউ মাছ বাজার পর তো মাছের তরকারি দিবা, তুমি ডাল দিতেছ কেন তোমার ফুফারে? ফুফু শাশুড়ির কথা বেলি ডাল দিতে গিয়েও থামল। ঘাড় ঘুরিয়ে ফুফু শাশুড়ির দিকে তাকিয়ে একদম সহজ সরল স্বরে বলল, তরকারি তো জাল হইছে। বেলির কথার আগামাথা না বুঝায় ফুফুর মুখ চোখে বিব্রত বোধটা ফুটে উঠল। তার স্বরে বললেন, তো জাল হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ কি ফোলা পাইন? বেলি ও ফুফুর মতন নাটকীয় ভঙ্গিতে মুখ চোখ ঘুরাতে ঘুরাতে বলল, রান্ধনের সময় না আপনি কইলেন ফুফা ঝাল খাইতে পারেন না, দেখে মাছ বাজলাম তো মাছ। এছাড়া তরকারি মাংস সব দিয়ে জাল হইছে, ডাইল বাদে। এর লেগেই তো ফুফারে ডাইল দিতেছি, যেন জাল না লাগে। খাবার টেবিলে
এক লোহমায় স্রোতের মতো নীরবতা বয়ে গেল। বিলির কথাটা এতই অপ্রত্যাশিত ছিল যে মিনিটেক সবাই চুপ করেই রইল। মনি ভা করে দূর হতেই বিলির দিকে তাকিয়ে রইল। মেয়েটা চালাক নাকি বোকা তা ভাবতে লাগলো অবাক চোখে। এরপর নীরবতা ভেঙে প্রথম হাসিটা সেই দিল। বেশ জোরে শব্দ করেই হেসে উঠল। তার সাথে তাল মিলিয়ে রীতিমতো একটা হাসির জ্বর উঠে গেল টেবিলে। হাসলেন ফুফা পাবেল ভুঁইয়া। ফুফু শাশুড়ি তো কতক্ষণ এতই তবদা খেয়ে দাঁড়িয়েছিলেন যেন মূর্তি হয়ে গিয়েছেন। হাসির শব্দ দাপুটোভাবে বাড়তেই তিনি রেগে মেগে আগুন। চোখের রাগে যেন তন্ম করে ফেলবেন বেলিকে। পাবেল ভুঁইয়া বিল্লির শ্বশুরকে উদ্দেশ্য করে বললেন, ভাই সাহেব, বউ একটা আনছেন মনের মতন। এমন বুদ্ধি কজনারই বা থাকে, কজনই বা এমন করে হাসাইতে জানে। জামাল ভুঁইয়া এতক্ষণ চুপ করেই ছিলেন। বোনের জামাইয়ের প্রশংসায় এক দুবার একটু মাথা নাড়িয়ে খেতে লাগলেন। তুমি সব জায়গায় এমন সবাইরে মাথায় উড়াইয়া নাও না তো। এই মাইয়া অহন তোমার লগে যেই অশ্রদ্ধার কামড়া করলো, তারপরও তুমি কেমনে ওর সুনাম গাও? সবাইকে ঠাট্টার পাত্র লাগে ওর। বিলির ডাগর ডাগর নেত্র যুগল মেলে মুখ বেংসি বলল, ঠাট্টা করলাম কই? আপনি কইছেন দেখেই তো আমি কইলাম। আপনার কথা অক্ষর অক্ষর শুনলাম, তাও আপনি রাগ করেন। আর কি করলে আপনার মন পামুক অন্ত? পাবেল ভুঁইয়া স্ত্রীকে তর্ক আর বাড়াতে না দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিজের স্ত্রীকে বললেন, চুপ থাকো তো তানু। এরপর থেকে বেলিকে বললেন, দেন আম্মা, ডাইলই দেন। জাল খাইতে যেহেতু পারি না, সেহেতু ডাইল দিয়েই না হয় খাইলাম। ডাল দেওয়ার অনুমতি ফেলেও বেলি ডাল দিল না, বরং রান্নাঘর থেকে দুটো সিরামিকের বাটি নিয়ে এলো ডাকনা দেওয়া। সুন্দর বাটিগুলো ফুফা শ্বশুর প্লেটের সামনে সাজিয়ে রাখতে রাখতে বলল, আজকে না হয় একটু জাল খাইলেনি। নতুন বউয়ের হাতের জাল খাইয়া দোয়া কইরা দিয়ে যাইবেন ফুফা। সবাইকে অবাক করে দিয়ে বেলি সিরামিকের ডাকনা খুলতে সুন্দর মুরগির মাংস আর রুই মাছের তরকারি রাখা গেল। কি সুন্দর করে বাটিতে রাখা। বেলির শাশুড়ি এতক্ষণ পর মুখ খুললেন, অবাক কণ্ঠে বললেন, এগুলো আলাদা কেন? আর আলাদা কইরা ফাঁকের ঘরেই কেন রাখছিলা? বেলির মাছের তরকারি ফুফার শ্বশুরের পাতে দিতে দিতে বলল, এগুলা জাল কম দিয়ে আলাদা রাঁধছি, এর জন্যই আলাদা করে রাখছিলাম। আর আপনারা নতুন বউয়ের মন পরীক্ষা করতে পারেন, আর নতুন বউ শ্বশুর বাড়ির মানুষের মন পরীক্ষা করতে পারবো না? আমার ফুফা শ্বশুরের মন পরীক্ষা করার লাইগেই এগুলা রান্না করে রাখছিলাম। দেখলাম উনি কি কন। বেলির কথায় তাজ্জব বনে গেল সকলে। জামাল ভুঁইয়া তো নিজের পুত্রবধূর একের পর এক গুণ দেখে বিস্ময়ে চরম পর্যায়ে পৌঁছে গেলেন। পাবেল ভুঁইয়া ভালো মানুষ, তাই হাসতে হাসতে বললেন, মন পরীক্ষা কইরা কি বুঝলা বউ? বেলি নরম কণ্ঠে বললেন, আপনি ফুফুর মতন না, অনেক ভালা। পাবেল ভুঁইয়া আর একটু মজা করতে বললেন, আর যদি তোমার ফুফুর মতন হইতাম? বেলি এবার অকপটে বলল, তাইলে এই তরকারির বাটি রান্নাঘরেই থাকতো। খারাপ মানুষ হওয়ার শাস্তি আর কি। বেলির এমন অকপটে শিকার উক্তিতে খাবার টেবিলে আবারও হাসির বন্যা বয়ে গেল। এবার খুব গোপন একটা হাসি দেখা গেল মুক্তা ভুঁইয়ার মুখেও, তবে তা মুহূর্তে আঁচল দিয়ে লুকিয়ে ফেললেন। মুনিবের তো হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার জোগাড়। ভাগ্যিস এমন একটা মেয়েকে সে বিয়ে করেছে, না হয় সেইভাবে পান খুলে কথা বলে হাসাতো। খাবার টেবিল ফাঁকা প্রায়। বাড়ির সকলে খেয়ে দিয়ে যার যার জায়গায় চলে গিয়েছে। কেবল বিশাল টেবিল জুড়ে রয়ে গিয়েছে মুনিব আর মুক্তা ভুঁইয়া। দুজনেই খেতে বসেছে। বেলি এটো থালা বাসন গুছিয়ে রাখছে। মুনিব ভাত মেখে প্রথম লোকমাটা বেলির মুখের সামনেই ধরল। আচমকা বেলি নিজের মুখের সামনে ভাতের লোকমা দেখতে কিছুটা অবাক হলো।
তারপর তাকালো শাশুড়ির দিকে। মুক্তাবুইয়া তখন মুখ নামিয়ে খাচ্ছেন, দৃষ্টি প্লেটের দিকে। বেলি মুনিবকে চকি দিয়ে ইশারা করে শাশুড়িকে দেখালো। মুনিব মাথা নাড়িয়ে বুঝালো কিছু হবে না, খাবারটা মুখে নিতে। বেলি কিছুক্ষণ এদার ওদার তাকিয়ে খাবারটা মুখে নিল। অতিরিক্ত চঞ্চলতা আর উত্তেজনার জন্য খাবারটা উঠে গেল নাকে মুখে। ছুরি করে খেতে গিয়েও শেষমেশ হাতে নাতে ধরার পড়ার জোগাড়। মুনিব পানির গ্লাসের জন্য হাত বাড়ানোর আগে মুক্তাবুইয়া নিজের সামনের পানির গ্লাসটা বেলির দিকে ঠেলে দিলেন। বাতের দিকে একদানিয়ে তাকিয়ে বাত মাখতে মাখতে বললেন, খাবার দাঁড়ায় খাওয়ানোর নিয়ম নাই, বৈশা খাইতে হয়। আগে ওরে বইতে দে মুনিব। মুক্তাবুইয়ার কাছে এমন প্রকাশ্যে ধরা খেয়ে কিছুটা লজ্জায় মুখ নামালো বেলি। মুনিব সত্যি সত্যি তাকে হাত ধরে বসিয়ে দিল। পানির গ্লাস এগিয়ে দিয়ে আরেক লোকমা ভাত আবার মুখের সামনে তুলে ধরল। কিন্তু বেলি অস্বস্তিতে একসার বসে রইল মূর্তির মতন। মুক্তাবুইয়া প্লেটের ভাতটুকু শেষ করে একটু থালা বাসনগুলো গুছিয়ে উঠে দাঁড়ালেন। রান্নাঘরে যেতে যেতে বললেন, খাবার শেষ করে আমার ঘরে এসো, নতুন বউরে জিনিস দিতে হয় খাবার খাইয়া। কথা শেষ করে হনহনিয়ে চলে গেলেন। বেলি অবাক, হতভম্ব। যে শাশুড়ি এত রাগী মানুষ, সেই শাশুড়ি এমন একটা দৃশ্য দেখেও কোনো হইহুল্লোড় করলেন না কেন? মুনিব বিলির মুখের সামনে ভাতের লোকমা দূরে রেখেই বলল, হা করো না কেন? কতক্ষণ ধরে বসে থাকবো? আপনি খান। আমি খাবো না, তুমি খাও। না খাইলে বইছেন কেন খাইতে? খেতে বসছি কে বললো তোমাকে? আমি খাওয়াতে বসছি। এত রান্না বান্না করে নিজে মেখে খেতে গেলে বেশি খেতে পারতে না, তাই আমি খাওয়াতে এলাম। মুনিবের কথায় বেলি বিস্মিত হলো। ভাত মুখে পুরো অস্ফুট স্বরে বলল, তাই বলে আম্মার সামনে এমন করবেন? আম্মা যদি বকা দিত? মুনিব গা ছাড়া ভাবে বলল, আম্মারে তুমি চিনো না, ধীরে ধীরে চিনবে, ধৈর্য রাখো। বেলি গাড় কাত করে সম্মতি দিল। মুনিব তাকে খাইয়ে দিল ছোট বাচ্চাটির মতন যত্ন করে, যেন এত আদুরে মানুষ এই পৃথিবীতে আগে কেউ কখনো পায়নি। বেলির যে রুমে অবস্থান, সেই রুমের দক্ষিণ দিকে জানলা খুললে দেখা যায় একটি শান্ত নিবিড় দিঘি। পূর্ণিমার রাতে যে দিঘিতে ছাদের জ্যোৎস্না স্নান করে আহ্লাদে। দিঘিটির নাম চন্দ্রমল্লিকা। দিঘির জলগুলো কুচকুচে কালো, বুক থই থই জল। কালো জলেও এই দিঘি যেন সমগ্র রূপ বুকে নিয়ে বসে আছে। অদ্ভুতভাবে বেলি আজ খেয়াল করলো দিঘিটাকে। সন্ধ্যার দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় দক্ষিণ দিকের জানালাটা খুলে দিয়েছিল। জানালা খুলে দিতে সুন্দর স্নিগ্ধ বাতাসে ঘরটা ভরে যায়। তখনই সে খেয়াল করে দিঘিটিকে। মনে হয় দিঘিটিতে থাকতে সেই দিঘির দিকে। দিঘির চারপাশে খোলা জঙ্গল, তাই হয়তো বাড়ির পেছনের এই দিঘিটার সাথে বাহিরের কেউ তেমন পরিচিত নয়। মুনিব ঘরে ছিল না, বিদ্যুৎ চলে যাওয়ায় বাহিরে গিয়েছিল কোনো একটা কাজে। যখন ঘরে ফিরল তখন সন্ধ্যা বেরিয়ে যাবে ভাব। ঘরে ঢুকতেই দেখে চঞ্চল বেলি দিঘির পানে মুখ করে তাকিয়ে কি যে ভাবছে উদাস চোখে। সেই চোখে চঞ্চলতা নেই, দুষ্টুমি নেই, আছে একরাশ আনমনা ভাবনা। যে ভাবনার প্রখরতা এতই বেশি যে মুনিবের ঘরে প্রবেশ করার শব্দটুকুও আমলে নিল না। কিভাবে আমার উড়নচণ্ডী? কোথায় তার মন? কেন নিল তার চঞ্চলতা শুনি? বেলির বাহিরে থাকা দৃষ্টির দেন ছুত হয়। পাশ ফিরে তাকাতে দেখে মুনিব তার গা ঘেঁষে দাঁড়িয়েছে, একদম নিকটে। বেলি মৃদু হেসে জবাব দেয়, কিছু না। মুনিব এক হাতে বেলির বাহে জড়িয়ে ধরে আর এক হাতে মেয়েটার থুতনিতে রেখে শুধায়, আমার কথা ভাবছিলে বুঝি? বেলি উত্তরে কেবল হাসে। মুনিব নিজেই তখন বাহিরের দিকে তাকায়, দিঘিটার দিকে আঙ্গুল তাক করে বললে, এই যে দেখছো দিঘিটা, ওর নাম কি যেন? বেলি উত্তর দিল, না। দিঘিটার নাম চন্দ্রমল্লিকা। ছাদের আলো এসে দিঘিটায় পড়ে বলে এই নাম রাখা হয়েছিল। আর মল্লিকা রাখার কারণ, দিঘির আশপাশ জুড়ে তখন নানান রঙের মল্লিকা ফুলের গাছ ছিল।
বেলির উৎসাহী গলায় বলল, তাই নাকি? কে রাখছিল এমন নাম? আমার দাদা। এটার নামকরণ করে আমার দাদা। শুনেছি তিনি খুব শৌখিন মানুষ ছিলেন। ফুল, জল, পাতা, আকাশ ছিল দাদার প্রথম ভালোবাসা। সব কিছু তিনি নাম রাখতে ভালোবাসতেন। তার জন্যই কি আপনিও নাম রাখেন এত? বিলির প্রশ্নের মানে বুঝল না মনিব। ভ্রু কুঞ্চিত করে বলল, কি? বিলি এবার মুনিবের দিকে ঘুরল, চোখে চোখ রেখে বলল, এই যে আপনি আমারে কখনো মল্লিকা, কখনো উড়নচণ্ডী ডাকেন, কিন্তু আমার নাম তো বিলি। আপনি তো আমারও অন্য নামে ডাকেন, সেটাই কইছি। আপনিও কি নাম রাখতে ভালোবাসেন কিনা জিজ্ঞাইলাম। মনিব হাসল বেলির আগ্রহ দেখে, মাথায় হাত বুলিয়ে বলল, বেলির সামর্থক নাম মল্লিকা। আমার দাদা বেলি ফুলকে মল্লিকা ডাকতেন, সেজন্য আমিও তোমায় মল্লিকা ডাকি। আমি দাদার মতন সব কিছুর নাম রাখি না, শুধু যেগুলো যেগুলো আমি ভীষণ ভালোবাসি সেগুলোর নাম রাখি। মনিবের কথায় খানিক হাসলো বেলি। এরপর কিছুটা ঘুরে দিকের দিকে তাকিয়ে বলল, কি সুন্দর ঘ্রাণ আইতেছে। কোন বেলি ফুলের গাছ আছে দিঘির লগে নাকি? হ্যাঁ আছে, গত বছর লাগিয়েছিলাম, আর দেখো এবছরই ফুল হয়ে গিয়েছে। কি সুন্দর ঘ্রাণ। একটা গোপন কথা শুনবে? বেলি আগ্রহ বড় কণ্ঠে বলল, কি কথা? মুনিব বেলিকে সম্পূর্ণ ঘুরিয়ে বেলির কাঁধে থুতনি রেখে বলল, এই গাছ গত বছর আমি লাগিয়েছিলাম। জানো কেন লাগিয়েছিলাম? কারণ গত বছরে আমি প্রথম তোমাকে দেখি। তুমি মাঠে তোমার আব্বুর খাবার নিয়ে যাচ্ছিলে সেদিন। আমার চোখ আটকে যায় তোমার দিকে। কালো কাজল দেও তোমাকে যে আমার কি ভীষণ সুন্দর লেগেছিল। মনে হয়েছিল এই পৃথিবীতে এর চেয়ে সুন্দর কিছু হতেই পারে না। তখনই ঠিক করে রেখেছিলাম, বিয়ে করলে তোমাকেই করব। বেলি স্তব্ধ নয়নে সামনের দিঘিটার দিকে তাকিয়ে থাকে। মুনিব তাকে যেভাবে ভালোবাসছে সেভাবে আদৌ কেউ তাকে কখনো ভালোবাসবে বলে তার মনে হয় না। এত ভালোবাসা পেয়েও বেলির বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মুনিবদের বাড়িতে সমস্যা হয়েছে, বিশাল বড় রকমের সমস্যা নাকি। মনিবার বেলি নিয়মানুযায়ী আজ বেলির বাবার বাড়ি গিয়েছিল। বিকেলেই মুনিবের বাড়ি থেকে সংবাদ আসে, বিপদ হয়েছে বাড়িতে। উঠোনে মাদুর পেতে বসে আড্ডা দিচ্ছিল বেলির কাজিন ভাই বোন মুনিব সকলে। বেলি মায়ের সাথে রান্না করেছিল। তার মাঝে মুনিবের কাছে কল আসে। মুনিব এক মুহূর্ত অপেক্ষা না করে বাড়ির দিকে রওনা হয়। পাশের গ্রামে বাড়ি হওয়ায় যেতে তেমন সুবিধা নেই, কিন্তু সে বেলিকে নিল না। বলল 2 দিন থাকতে। এমনিতেই বাবা মা ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে থাকতে মেয়েটার ভীষণ মন খারাপ হয়। আর কেউ না জানলেও মুনিব সেটা জানে, বুঝে। মুনিবকে এত হন্তদন্ত হয়ে যেতে দেখে বেলির বাড়ির সকলে জানতে চায় কি হয়েছে, কিন্তু মুনিব কিছু বলে না। পাশে শ্বশুর বাড়ির লোকেরা চিন্তা করবে সেই ভেবে। মুনিব ঘর থেকে তৈরি হয়ে বেরোতে বেলির মা বেলিকে রান্নাঘর থেকে ঠেলে বের করেন, জামাইকে এগিয়ে দিয়ে আসতে বলেন। কালো রঙের পাঞ্জাবিতে মুনিবকে মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। পৃথিবীতে সুন্দর আর মায়াবী মানুষ একসাথে দেখা যায় না। কারো গায়ের রং ফর্সা অথচ চেহারায় মায়া নেই, আবার কারো বা চেহারায় মায়া অথচ গায়ের রং ফর্সা নেই। অথচ মুনিবের এই দুটো বৈশিষ্ট্যই আছে। দেখতে যেমন সুন্দর সে, তেমন গায়ের রঙও ফর্সা। রাজপুত্রের মতন লাগে তাকে। কোথাও কোনো খুঁত নেই মানুষটার। বেলিদের বাড়ি থেকে বের হলেই কাঁচা রাস্তা, মাটির তৈরি রাস্তাটা এবড়ো থেবড়ো। বেলির শাড়ি পরে সেই রাস্তায় হাঁটতে কিছুটা অসুবিধে হচ্ছিল। হুট করে মনে প্রকাশে বেলির হাত জড়িয়ে ধরে সাবধানে নিজের কাছাকাছি মেয়েটাকে এনে ফিসফিস করে বলল, আমি আছি, পড়বে না, সাবধানে হাঁটো। রাস্তায় সামান্য মাত্র লোক আসা যাওয়া করছে। সকলের চোখ ঘুরে ঘুরে হাতের বাঁধনে
ওই নৈকট্যের দিকে এসে আটকাচ্ছে। তাতে হেলদোল নেই মুনিবের, কিন্তু অস্বস্তি হলো বেলির। সে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়েন, মানুষ দেখতেছে। মুনিবের যেন কথাটা গায়ে লাগলো না। সে মুঠো আরো শক্ত করে বলল, দেখুক মানুষ, আমি তো পরনারীর হাত ধরিনি, পাপও করিনি। আমার মানুষরে আমি ধরেছি। মানুষ কি বলবে শুনি? বেলি নাছরবান্দা হাতটা টানতে টানতে বলল, মানুষ বেশরম কইব। বলুক, বউকে ধরলে যদি বেশরম হতে হয় তবে আমি তাতেই রাজি। বেলি আর কিছু বলল না। লোকটার সাথে শক্তি বা কিংবা কথা কোনোটাতেই পারবে না জেনে সে চুপ হয়ে গেল। কিছু রাস্তা যেতে রিকশায় উঠল মুনিব। বেলিকে ছেড়ে যেতে যেন তার মন টানছে না, তবুও যেতে তো হবে। রিকশায় উঠে মন খারাপ করে বলল, তুমি চিন্তা করো না, কাল সকালেই আমি আসার চেষ্টা করব। আর সমস্যা মিটে যদি যায় তবে আজ রাতেই আসব। তুমি ভালো মতো খাওয়া দাওয়া করো, আর রাতে কল দিব না তোমার আব্বুর ফোনে, মোবাইলটা সাথে রেখো। বাড়ি গেলে তোমাকে একটা মোবাইল কিনে দিব, কেমন? যাও বাড়ি ফিরে, আমি আসছি, কেমন? বেলি গাড় কাত করে সম্মতি দিল। মুমিনের যেতে ইচ্ছে করে না, তবু অনিচ্ছা নিয়েই রিকশা চালককে বলল গন্তব্য ধরতে। বেলি দাঁড়িয়ে রইল কতক্ষণ। রিকশা চোখের দৃষ্টিসীমানা পার না হওয়া অবধি দাঁড়িয়েই রইল। মুনিবের রিকশা চলে যেতে এসে বাড়ির দিকে হাঁটা আরম্ভ করলো। 2 কদম গিয়ে উষ্ঠও খেলো। বাড়ির সামনে আসতে দেখলো তার মা দাঁড়িয়ে আছেন, ঠোঁটে হাসি। মেয়েকে দেখে ভদ্রমহিলা বললেন, দেখলি তো বেলি, কত ভালা ফোলা লগে তোর বিয়ে দিলাম। এমন জামাই কয়জনের কপালে থাকে ক? মায়ের কথায় হাসলো বেলি, বিদ্রুপ করে বলল, হ, অনেক ভালা বিয়ে দিছ তোমরা। তাই তো শাশুড়ি নতুন বউয়ের হাতের রান্না খাইয়ে গয়না দিতে গেলে শ্বশুর তামাশা কইরা কয়, ফকিন্নিগো গলায় সোনা মানায় না। আমার মতন কালা মানুষের শৈলে সেই সোনার হার নাকি বান্দরের গলায় মুক্তার মালার মতন লাগে। কি ভাগ্য আমার বাবা, এত ভালা কপাল কারো হয় নাকি? মা গো মা, সোনায় বাইন্দা রাখা কপাল। কথা শেষ করে মাকে কিছু না বলতে দিয়ে বাড়ির ভিতরে চলে গেল বেলি। ভদ্রমহিলা মেয়ে যাওয়ার ফানে তাকিয়ে রইলেন নির্বিশেষ। বেলির শ্বশুর বাড়ির গয়না চুরির ঘটনা আর গোপন রইল না। গ্রামে গ্রামে ছড়িয়ে গেল বিকেল ফেরিতে ফেরিতে। বেলির বাবা করিম হাসান বাজারে একজনের মুখে খবরটা শুনেই হন্ততন্ত হয়ে বাড়িতে এলেন। বেলির তখন সেই উঠোনে মাদুরে বসে আছে, কথা বলছিল কিছু একটা নিয়ে। করিম হাসান বাড়িতে ঢুকে মেয়েকে বললেন, বেলি, জামাই বাড়িতে গেছে কেন, জানোস কিছু? জিজ্ঞাইছিলি? কথায় ব্যস্ত থাকা সকলের ধ্যান ঘুরে করিম হাসানের দিকে এসে নিবদ্ধ হলো। বেলি ভ্রু কুঞ্চিত করে বলল, না তো, জানি না, কয় নাই তো কিছু। করিম হাসান এগিয়ে এসে বললেন, তোর শ্বশুর বাড়িতে নাকি বিরাট চুরি হয়েছে। তোকে যত গয়নাপত্র আছে সব নাকি চুরি হয়ে গেছে। বড়ি বড়ি গয়নার টিকিটাও নাই। তোর শ্বশুর তো শোকে কয়েকবার জ্ঞান হারায় লাইছে। মাদুরে বসা সকলে তাজ্জব বনে যায়। বেলি তো বিচলিত ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। করিম হাসান মেয়েকে তাড়া দিয়ে বলেন, আইস তোর ওইখানে থাকা উচিত মা, উঠ, তৈরি হইয়া নে, আমি নিয়ে যাবো তোরে এখনই। জামাই তোরে যে কেন নিল না? তুই বাড়ির বউ, এই বিপদে তো তোর ওইখানে থাকা উচিত। বেলি বাবার কথায় সম্মতি দিল। বেতি ব্যস্ত পায়ে ছুটল ঘরে তৈরি হতে। পেছন পেছন এলেন বেলির মাও। মেয়ের ঘরে ঢুকে দরজা আটকে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মাকে দেখে বেলি সেদেল, কি হয়েছে? মানসুরা বেগম বেলির কাছে এসে বহু সাবধানে বললেন, গয়না কই রাখছত বেলি? গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।
যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।